হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আছেন ইজি স্টাডি হাউসের সাথে। ভিডিওর শুরুতে আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানানো হলো। আমরা আজকের ক্লাসে শিখব ওপেন টেন্ডার মেথড সম্পর্কে এবং এর পুরা প্রক্রিয়াটা সম্পর্কে। পুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনারা ওপেন টেন্ডার মেথড সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বলে আশা রাখি। ওপেন টেন্ডার মেথড সম্পর্কে পিপিআর-এর ৭৮ নম্বর বিধিতে বলা হয়েছে কি অ্যাসপেক্ট কি হবে। সেখানে বলা হয়েছে ইনভাইট এলিজিবল টেন্ডারার থ্রু পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ওপেন টেন্ডারের ক্ষেত্রে আপনার যারা এলিজিবল টেন্ডারার হবে তাদেরকে পাবলিক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ইনভাইট করতে হবে। অবশ্যই রেডি ফর সেলিং টেন্ডার ডকুমেন্টস, অর্থাৎ টেন্ডার ডকুমেন্ট বিক্রি করার জন্য অবশ্যই রেডি রাখতে হবে। মেক ইট অ্যাভেলেবল অন ওয়েবসাইট, এবং এই টেন্ডারটা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে অ্যাভেলেবেল করতে হবে। অ্যালো মিনিমাম টাইম ফর সাবমিশন অফ টেন্ডার, এবং অবশ্যই মিনিমাম একটা টাইম দিতে হবে টেন্ডার সাবমিট করার জন্য। এবং আর্জেন্ট ন্যাশনাল নিড, অর্থাৎ জিওবি মে রিডিউস টাইম, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যখন আর্জেন্ট ন্যাশনাল নিড রয়েছে তখন কিন্তু গভর্নমেন্ট চাইলে টাইমটা কমিয়ে দিতে পারে। আচ্ছা, এখানে মূলত ওপেন টেন্ডার মেথডের প্রকিউরমেন্ট প্রসেস বা স্টেপ সম্পর্কে বলা হয়েছে বা দেখানো হয়েছে। মূলত রুলস নাম্বার ৭৮ থেকে ৭৯ এখানে এই পুরা প্রক্রিয়াটা কিভাবে করতে হবে সেখানে বর্ণনা করা আছে। তো পুরা প্রক্রিয়ার প্রথমে রয়েছে নিড অ্যাসেসমেন্ট, ড্রাফট স্পেসিফিকেশন, টেন্টেটিভ কস্ট, বাজেট ডিমান্ড, বাজেট কনফার্মেশন। এটা কিন্তু প্রথমেই থাকতে হবে। ওকে, তো আমরা কিন্তু প্রকিউরমেন্ট প্ল্যানের ক্ষেত্রে সেখানেও দেখেছিলাম যে প্রথমে কিন্তু এই নিড অ্যাসেসমেন্ট এটা রয়েছে। ওকে, যখন নিড অ্যাসেসমেন্ট হয়ে যাবে তারপরে কি করতে হবে? প্রিপেয়ার এপিপি, অর্থাৎ অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান করতে হবে। ওকে, অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানের পরে আপনাকে প্রিপেয়ার টেন্ডার ডকুমেন্ট, অর্থাৎ টেন্ডার ডকুমেন্ট, যিনি প্রকিউরমেন্ট এন্টিটি থাকবেন উনি টেন্ডার ডকুমেন্ট তৈরি করবেন বিক্রি করার জন্য। এরপরে হচ্ছে ইস্যু অ্যাডভার্টাইজমেন্ট, প্রকিউরমেন্ট এন্টিটি অ্যাডভার্টাইজমেন্ট ইস্যু করবে, অর্থাৎ দুইটা পত্রিকাতে উনি অ্যাডভার্টাইজমেন্ট দিবে। এরপরে কি টেন্ডার প্রিপারেশন, অর্থাৎ যারা টেন্ডারার তারা টেন্ডার তৈরি করবে। এরপরে তারা তৈরি করে কি করবে? টেন্ডার সাবমিশন, সেটাকে সাবমিট করবে। এরপরে টেন্ডার ওপেনিং কমিটি কি করবে? সাবমিটকৃত টেন্ডারগুলো ওপেন করবে। এরপরে যে টেন্ডারগুলো ওপেন করা হবে সেগুলা টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি ইভ্যালুয়েট করবে, টেন্ডার ইভ্যালুয়েশন হবে। এরপরে ইভ্যালুয়েশন কমিটি যে মতামত দিবে সেটা অ্যাপ্রুভিং অথরিটি অ্যাপ্রুভাল করবে, এবং অ্যাপ্রুভিং অথরিটি যাকে অ্যাপ্রুভাল করবে তাকে ওয়ার্ক অর্ডার বা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড প্রদান করা হবে, এবং এরপরে ওই পার্টির সাথে প্রকিউরমেন্ট এন্টিটি কন্ট্রাক্ট সাইন করবে, এবং সর্বশেষ থাকবে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ওয়ারেন্টি, ইউজ নিড, ডিমান্ড এইগুলো উল্লেখ থাকবে। তো এই হচ্ছে মোটামুটি একটা ওপেন টেন্ডারিং মেথডের শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেস। আচ্ছা, এখন আমরা আসি অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ওপেন টেন্ডারের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে কিভাবে সেটা করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে মূলত বিধিতে ১১০ নম্বর বিধিতে বলা হয়েছে চুজিং ন্যাশনাল লেভেল নিউজ পেপার অফ ওয়াইডলি ডেইলি সার্কুলেশন কমনলি নোন অ্যান্ড ubiquitously accepted, কেয়ারফুলি অ্যাপ্লাইং সাউন্ড জাজমেন্ট, অর্থাৎ এমন একটা পত্রিকাকে আপনাকে বাছতে হবে যেটা ন্যাশনাল লেভেল নিউজ পেপার এবং যেটা ওয়াইডলি সার্কুলেশন হয়, কমনলি নোন, সবাই এটাকে চেনে,
হ্যাঁ, এবং এটা আপনাকে অবশ্যই ভালো একটা জাজমেন্টের মাধ্যমে চয়েস করতে হবে এবং অ্যাট লিস্ট অ্যাভয়েড কন্ট্রোভার্সি ইন চয়েস। হ্যাঁ, এবং অ্যাট লিস্ট 2টা পত্রিকাতে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ পত্রিকা, 1 বাংলা ল্যাঙ্গুয়েজ পত্রিকা। ওকে, তার মানে একটা বাংলা পত্রিকা এবং একটা ইংলিশ পত্রিকা, 2টা পত্রিকা আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। Procurement opportunities will be published in PE's website, if any, and sent for publication on BPPS website for the above threshold as specified. এখানে বলা হচ্ছে যে প্রকিউরমেন্ট অপরচুনিটি এটা অবশ্যই প্রকিউরমেন্ট এন্টিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রদর্শন করতে হবে এবং বিপিপি এর ওয়েবসাইটেও, যেটা আর কি আপনার তারশোল, যদি বিপিপি এর ওয়েবসাইটে প্রকাশ করার কথা বলা হয়ে থাকে অবশ্যই আপনাকে বিপিপি এর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং এটার জন্য একটি ফরম্যাট রয়েছে যেটা শিডিউল নম্বর 10-এ উল্লেখ করা আছে। সেই শিডিউল মোতাবেক আপনাকে অবশ্যই এই অ্যাডভার্টাইজমেন্টগুলা দিতে হবে। আচ্ছা, এখানে অ্যাডভার্টাইজমেন্টের থারশোল্ড অ্যান্ড টাইম ডিউরেশন অফ সাবমিশনের কথা বলা হয়েছে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আপনার কত টাকার জন্য কত দিন অরিজিনাল টেন্ডার এবং রিটেন্ডারের ক্ষেত্রে কত দিন এটার সময় থাকবে সাবমিশনের, সেই বিষয়টা এখানে বলা হয়েছে, যেটা রুল নাম্বার 78-এ আলোচনা করা আছে। বলা হচ্ছে যে আপ টু 1 crore অর্থাৎ 1 কোটি টাকা পর্যন্ত অরিজিনাল টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার সাবমিটের ডেট দিতে হবে মিনিমাম 10 দিন এবং রিটেন্ডারের ক্ষেত্রে সেটা হবে মিনিমাম 7 দিন। এরপরে বলা হচ্ছে অ্যাবোভ 1 crore টু আপ টু 5 crore অর্থাৎ 1 কোটি থেকে 5 কোটি টাকার মধ্যে যে কাজগুলা সেগুলার জন্য টেন্ডার সাবমিশনের ডেট কমপক্ষে মিনিমাম 14 দিন দিতে হবে আর রিটেন্ডারের ক্ষেত্রে মিনিমাম 10 দিন দিতে হবে। এরপরে বলা আছে অ্যাবোভ 5 crore টু আপ টু 30 crore অর্থাৎ 5 কোটি থেকে 30 কোটির মধ্যে আপনাকে মিনিমাম টেন্ডার সাবমিটের জন্য 21 দিন সময় দিতে হবে আর রিটেন্ডারের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 10 দিন দিতে হবে। রিটেন্ডারে দেখেন সব সময় টাইমটা কিন্তু কম লাগছে, কেননা এখানে কাগজপত্রগুলো সব রেডি থাকে, এই জন্য টাইমটা কম লাগে। এরপরে রয়েছে যদি 30 কোটি টাকার অধিক হয় সেক্ষেত্রে আপনাকে টেন্ডার সাবমিশনের জন্য কমপক্ষে 28 দিন দিতে হবে আর রিটেন্ডারের ক্ষেত্রে 14 দিন দিতে হবে। আর ফর এমার্জেন্সির জন্য এটা টাইমটা কমে যাবে, মিনিমাম 7 দিন দিতে হবে তবুও। ওকে, তো এই ছিল থারশোল্ড অনুযায়ী অরিজিনাল টেন্ডার এবং রিটেন্ডারের ক্ষেত্রে টেন্ডার সাবমিশনের ডেডলাইন বা সময়কাল। এরপরে রয়েছে টেন্ডার ওপেনিং। টেন্ডার অর্থাৎ ওটিএম এর ক্ষেত্রে টেন্ডার ওপেনের ক্ষেত্রে কী ধরনের নিয়ম কানুনে এটা পালন করতে হবে, যেটা রুল নাম্বার 117-তে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে টিওসি বা টেন্ডার ওপেনিং কমিটি কনস্টিটিউটেড আন্ডার রুল নাম্বার 10 অর্থাৎ রুল 10 অনুযায়ী এই টেন্ডার ওপেনিং কমিটি গঠিত হবে, শ্যাল ওপেন অর্থাৎ এই টেন্ডারগুলো ওপেন করবে অল টেন্ডার্স রিসিভড অন অর বিফোর দ্য সাবমিশন ডেডলাইন ইন পাবলিক অ্যান্ড ইন ওয়ান প্লেস অর্থাৎ যে টেন্ডারগুলো রিসিভ করা হয়েছে কিংবা ডেডলাইনের আগে সাবমিট করা হয়েছে এগুলোকে একই সাথে একই জায়গায় পাবলিকলি ওপেন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ। ইমিডিয়েটলি আফটার সাবমিশন ডেডলাইন অ্যাট দ্য প্রাইমারি প্লেস বাট নো লেটার দেন 1 hour আফটার এক্সপায়ারি অফ সাবমিশন ডেডলাইন অ্যাট দ্য সেম প্রাইমারি প্লেস। বলা হচ্ছে এটা টেন্ডারগুলো কখন খুলতে হবে? ইমিডিয়েটলি আফটার সাবমিশন ডেডলাইন শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে খুলতে হবে, হ্যাঁ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একই জায়গাতে। এক্সামিনেশন অ্যান্ড ভেরিফিকেশন অফ অথেন্টিসিটি অফ WSM or O ইফ এনি। তারপরে বলা হয়েছে দ্য চেয়ারপারসন অফ
TOC, Tender Opening Committee, will read aloud each tender and record in the TOS. বলা হচ্ছে যে চেয়ারপারসন, টেন্ডার ওপেনিং কমিটির যিনি চেয়ারপারসন থাকবেন, উনি এই পুরা মানে ওপেনিং করার সময় অ্যালাউডলি উনি জোরে জোরে এটা বলবেন এবং সেটা রেকর্ড করা হবে। ইচ মেম্বার সাইন্স অ্যাট TOS, টেন্ডার ওপেনিং শিট যেটা, সেটাতে প্রত্যেক টেন্ডার ওপেনিং কমিটির যারা মেম্বার তারা স্বাক্ষর করবে। ইন দ্য ইজিপি সিস্টেম TOS উইল অটো জেনারেটেড, অর্থাৎ ইজিপি সিস্টেমে এই টেন্ডার ওপেনিং শিট এটা অটো জেনারেট হবে। এরপরে রয়েছে অনলি দোজ মডিফিকেশন ডিসকাউন্টস রিড অ্যালাউড অ্যাট দ্য টেন্ডার ওপেনিং উইল বি কনসিডার্ড ইন ইভ্যালুয়েশন। All pages of no delayed opening on the plea of absence of tenderers এবং রিপ্রেজেন্টেটিভ শ্যাল বি ডিউলি অথরাইজড, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে তারা যেন অথরাইজড হয়। তো আমরা এর আগে কিন্তু এই টেন্ডার ওপেনিংয়ের ক্ষেত্রে অনেকগুলো রিস্কের কথা পড়েছিলাম। আমাদের এই জিনিসগুলোও কিন্তু টেন্ডার ওপেনিংয়ের সময় মাথায় রাখতে হবে। অনেক সময় অনেক জায়গায় টেন্ডার ওপেনিংয়ের সময় মারামারির সৃষ্টি হয়, রক্তারক্তি হয়, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মেইন স্টেজ অফ ইভ্যালুয়েশন প্রসেস, এখানে আপনার OTM এর ক্ষেত্রে আপনার ইভ্যালুয়েশন প্রসেসটা কেমন হবে এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে রুল নাম্বার 118-তে, যেখানে প্রথমেই রয়েছে প্রাইমারি এক্সামিনেশন, অর্থাৎ প্রাথমিকভাবে এটাকে পরীক্ষা করতে হবে যে টেন্ডারগুলো সাবমিট হয়েছে সেগুলোকে। এরপরে টেকনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড রেসপন্সিভনেস, এরপরে দেখতে হবে সেগুলো টেকনিক্যালি ঠিক আছে কিনা এবং সেগুলো রেসপন্সিভ কিনা। এরপরে দেখতে হবে ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন অ্যান্ড প্রাইস কম্প্যারিজন, এরপরে দেখতে হবে ফিনান্সিয়ালি সেগুলো সঠিক আছে কিনা এবং প্রাইস কম্প্যারিজন করতে হবে, একটার সাথে আর একটা তুলনা করতে হবে। এরপরে রয়েছে নেগোসিয়েশন ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তবে যারা রেসপন্সিভ, যিনি সর্বনিম্ন দরদাতা বা সর্বোচ্চ দরদাতা, তার সাথে নেগোসিয়েশনে আসতে হবে, কথা বলতে হবে, বসতে হবে। এবং সবার শেষে রয়েছে পোস্ট কোয়ালিফিকেশন। তাহলে এখানে 4 ডিফারেন্ট ফর্মস রয়েছে: প্রাইমারি এক্সামিনেশন, টেকনিক্যাল এক্সামিনেশন, ফিনান্সিয়াল এক্সামিনেশন এবং ওয়ার্কিং শিট, এবং যেটা থেকে রিকমেন্ডেশন ফর অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট হয়। তাহলে হু ইভ্যালুয়েটস, এখানে বলা হচ্ছে PEC, অর্থাৎ প্রকিউরমেন্ট এন্টিটি যে টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটি করবে তারাই মূলত ইভ্যালুয়েট করবে। ওকে, এখানে আরও কিছু মেথড রয়েছে গুডস অ্যান্ড ওয়ার্কসের ক্ষেত্রে, যেটা রুলস নাম্বার 80-তে বলা আছে। সেই মেথডগুলো কিন্তু আমরা উপরে দেখেছি। তো এই ছিল মোটামুটি আজকের মতো আপনাদের জন্য ক্লাস। পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।